আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার এক বন্ধু ছিল, তার নাম রিন্টু। সে তখন ক্লাস 12-এ পড়তো। একদিন স্কুল যাওয়ার নাম করে সে এবং তার 3-4 জন মতো বন্ধু স্কুল না গিয়ে স্কুল বাঙ্ক মেরে গঙ্গার ধারে যায় গঙ্গায় স্নান করবে বলে। কিন্তু যদি তারা তখন শুধু স্নান করে বাড়ি চলে যেত তাহলে হয়তো সেটা ভালো হতো, কিন্তু সেটা হয়নি। সেও তার বন্ধুরা মিলে কিছুটা মদ্যপান করে এবং গঙ্গায় স্নান করতে নামে, এবং হঠাৎ আসা একটি বানের কারণে রিন্টু গঙ্গায় তলিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গঙ্গার ঘাটে পুলিশ জড়ো হয়, কিন্তু তখনও রিন্টুর শব খুঁজে পাওয়া যায়নি। সেদিনকে অনেক রাত পর্যন্ত খোঁজার পরেও রিন্টুর শব খুঁজে পাওয়া যায় না। এরকমভাবে খুঁজতে খুঁজতে প্রায় 3 থেকে 4 দিন কেটে যায়। এবার বলে রাখি, রিন্টুর বাবা ছিলেন আমাদের পাড়ার একজন খুব ধনী ব্যক্তি। পুলিশ রিন্টুর লাশ খোঁজার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না। এরকম করে প্রায় 6 থেকে 7 দিন হয়ে যায়, তখনও রিন্টুর লাশ খুঁজে পাওয়া যায় না। এরপর রিন্টুর বাবা নিজে 10 থেকে 12খানা স্পিড বোট ভাড়া করেন রিন্টুর লাশ খোঁজার জন্য, এবং তিনি ঘোষণা করেন যে রিন্টুর লাশ খুঁজে পাবে তাকে সে 1 লক্ষ টাকা পুরস্কার দেবে। কিন্তু কোনোভাবেই রিন্টুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরকম করে প্রায় 1 মাস কেটে যায়, তখনও রিন্টুর লাশ খুঁজে পাওয়া যায়নি। রিন্টুর লাশ খোঁজার প্রক্রিয়া তখনও চালু ছিল। এরকম ঠিক 1.5 মাসের মাথায় কোনো এক অজ্ঞাত নাম্বার থেকে রিন্টুর বাবার কাছে একটা ফোন আসে এবং তাকে জানানো হয় যে একটি পুরুষ মানুষের লাশ নদীর পাড়ে ভেসে উঠেছে। এরপরে তারা জানতে পারেন যে যেখানে লাশটি ভেসে উঠেছে সেটি রিন্টু যেই গঙ্গার ঘাটে তলিয়ে গিয়েছিল সেখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। আমার বাবা এবং রিন্টুর বাবা ঠিক সেইখানে যায় এবং গিয়ে দেখে যে ওটা রিন্টুরই মৃতদেহ। রিন্টুর ঘাড়ে ট্যাটু করে আর লেখা ছিল, সেটা দেখে রিন্টুর শব চিহ্নিত করা হয়। আমার বাবা বলেছিলেন, আমার বাবা যখন রিন্টুর শবটাকে নৌকোয় তুলবে বলে তার হাতটা ধরে এবং সোজা করতে যায়, তখন 1 পিণ্ড মাংস তখন তার হাতে খুলে চলে এসেছিল, এবং তিনি এও বলেছিলেন যে সেই দুর্গন্ধ এতটা ভয়ঙ্কর ছিল যে তিনি বলে বোঝাতে পারবেন না। তিনি ঘরে এসে আমার নিজের চোখের সামনে 2 থেকে 3খানা ডিওড্রেন্ট পুরো নিজের হাতে মাখেন, এবং তিনি বলেছিলেন তাও নাকি তিনি সেই গন্ধ পাচ্ছেন, সেই গন্ধ তার হাত থেকে যাচ্ছে না। এর ফলে আমার বাবা 3 থেকে 4 দিন ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারেননি। রিন্টু সব কলকাতায় আনা হয়। আনার পরে পুলিশ তাকে ময়না তদন্তের জন্য পাঠায়, কিন্তু ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দেয় এই সবের ময়না তদন্ত করা সম্ভব নয়। এবার বলে রাখি, রিন্টুর ওজন ছিল প্রায় 96 থেকে 97 কেজি, কিন্তু তার মৃতদেহ যখন ওজন করা হয় তখন তার ওজন হয়ে গিয়েছিল 188 কেজি। এতটাই তার দেহ ফুলে গিয়েছিল। এমনকি তার দেহ ঠিক করে দাহ করা যায়নি। তার দেহ দাহ হতে প্রায় 11 থেকে 12 ঘন্টা সময় লেগে যায়, যেখানে একটি সাধারণ মানুষের দেহ দাহ হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এত সময় লাগার পরেও তার দেহ ঠিক করে দাহ করা যায় না। একটা কথা হয়তো আগে বলা হয়নি, রিন্টু এবং আমার বাড়ি ছিল একদম পাশাপাশি। ঘটনা শুরু হয় ঠিক এর 1 থেকে 2 দিন পরে। হঠাৎ করে একদিন আমরা ওই সন্ধ্যের দিকে ঘরে একটা দুর্গন্ধ অনুভব করি। আমরা হয়তো ভেবেছিলাম যে কোনো প্রাণী মারা গেছে এবং সেটারই দুর্গন্ধ ছড়াচ্ছে, কিন্তু সেটা কোনো প্রাণীর দুর্গন্ধ ছিল না। এখন ঠিক যখন সন্ধ্যের দিক হতো তখন এই দুর্গন্ধটা ঘরে ছড়িয়ে পড়ত। পুরো ঘরটা একটা বিশ্রী দুর্গন্ধে ভরে যেত। এরম হতে হতে আমার মা যায় একদিন রিন্টুর বাড়িতে রিন্টুর মায়ের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে আমার মা জানতে পারে এই দুর্গন্ধ শুধু আমরা একা পাচ্ছি না, ঠিক সন্ধ্যের দিকে রিন্টুদের ঘরও দুর্গন্ধে ভরে যেত। আর তাদের ঘরে নাকি এতটাই ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াতো যে একসাথে 7 থেকে 8খানা ধূপকাঠি দিয়েও সেই গন্ধ দূর করা যেত না। এছাড়া তাদের সাথে নাকি আরো অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটছিল, যেগুলি তারা প্রকাশ করেনি কারোর কাছে। কিন্তু আমার মা যখন তাদের বাড়িতে যায় সেগুলি আমার মা তাদের কাছ থেকে জানতে পারে। রিন্টুর বিছানাটা নাকি হঠাৎ করে ভিজে যেত সন্ধ্যের দিকে। এরকম প্রায় রোজই হতো। নতুন চাদর পাল্টানো হতো, তারপরও নাকি সেটি পুরো ভিজে যেত। এই ঘটনাগুলি কি করে হচ্ছিল তারা নিজেরাও এখনো পর্যন্ত বুঝতে পারেননি। কিন্তু এর পরে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি দেখে বুঝতে বেশি সময় তাদের লাগেনি। এছাড়াও
রিন্টুর বাবা মা রিন্টুকে নিয়ে নাকি অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। রোজ রিন্টু নাকি স্বপ্নে তাদেরকে বলতো, আমায় বাঁচাও, ওরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এরকম প্রায় রোজই হতে থাকে। হঠাৎ একদিন রিন্টুর কাকা কাছ থেকে তাদের বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার কাকা নাকি অনুভব করেন যেন কেউ তার বাইকটা পিছন থেকে এত জোরে টেনে রেখেছে যে তার বাইকটি একটু সামনের দিকে এগোচ্ছে না। সে নিচে নেমে দেখে যে বাইকে কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু সে কোনো সমস্যার খোঁজ পায় না। যতবার সে বাইক স্টার্ট করে ততবার একই প্রবলেম দেখা দিতে থাকে। এবার রিন্টুর কাকা বুঝতে পারেন যে যেটা হচ্ছে সেটা মোটেও ঠিক হচ্ছে না। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি বাইকটিকে রাস্তার সাইডে পার্ক করে ঘরে চলে যাবেন। কিন্তু তিনি যেই বাইকটিকে রাস্তার সাইডে রেখে ঘরের দিকে যেতে চান, পেছন থেকে একটি আওয়াজ পান, কাকা আমায় নিয়ে যাবি না? আমি তো ঘরে যাব রে। তিনি পিছন থেকে ঘুরে দেখেন পিছনে রিন্টু দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনি অজ্ঞান হয়ে যান এবং তার ঘরের লোক পরের দিন সকালবেলা তার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি মাঠে তাকে উদ্ধার করেন। কাকা ঘরে এসে সমস্তটা বলে। কাকার মুখ থেকে তার কথা শুনে সবার বুকটা শিউরে ওঠে। কাকার মুখ থেকে তারা শুনেন যে কাকা গাড়ি রেখেছিলেন মেইন রোডে, কিন্তু কাকাকে যেখান থেকে পাওয়া গেছে সেটি ঠিক রিন্টু যে গঙ্গার ঘাটে ডুবে গিয়েছিল সেখান থেকে একটু দূরে। মানে যেই মাঠে তাকে পাওয়া গিয়েছিল সেই মাঠটি পার করলেই গঙ্গার ঘাট। ঘটনাগুলি কেন হচ্ছে সেগুলি বুঝতে তাদের একটু সময় লাগে না। এর কিছুদিন পরে তার কাকার সাথে আবার একটি ঘটনা ঘটে। কাকা সেই রাতে যখন বাড়ি ফিরছিলেন তখন সে নাকি তার বাড়ির একদম সামনে এসেও বাড়ির রাস্তা ভুলে যায়। সে নাকি কোনোভাবেই তার বাড়ি খুঁজে পাচ্ছিল না। এরপরে তিনি যখন তার স্ত্রীকে ফোন করেন, তার স্ত্রী ঘরের বাইরে এসে দেখেন যে রিন্টুর কাকা বাইকটাকে ঘরের সামনেই পার্কিং করে রেখেছে এবং বাড়ির সামনে পায়চারি করছে। কেমন যেন একটা অদ্ভুত ধরনের আচরণ করছে, যেন কারোর সঙ্গে তিনি কথা বলছেন, কিন্তু আদৌ সেখানে কেউ ছিল না। এরপরে রিন্টুর কাকাকে ঘরে আনা হয় এবং কিছুক্ষণ পরেই তিনি স্বাভাবিক হয়ে যান। এরপরে সেদিন রাতে খেয়ে বাকি 5 দিনের মতোই তিনি শুয়ে পড়েন। পরের দিন সকালে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। রিন্টুর বাবা সকালে উঠে জানতে পারেন যে বন্ধুর সঙ্গে রিন্টু সেদিন গঙ্গায় স্নান করতে গিয়েছিল তাদের মধ্যে একজন সেই দিন সকালে গঙ্গায় তলিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার করা হয়। এই সব শুনে রিন্টুর বাবা বুঝতে পারেন যে সকল ঘটনা ঘটছে সেগুলি মোটেও ঠিক হচ্ছে না। তিনি আমাদেরই এলাকার এক বিখ্যাত তান্ত্রিককে তাদের ঘরে ডাকেন। তিনি এসে রিন্টুর বাবাকে জানান যে রিন্টু হয়তো তার কাকাকে খুব ভালোবাসত, তাই জন্য হয়তো সে কাকার মায়া ছাড়তে পারেনি। তিনি আরও বলেন যে তাকে কোনো একটি বিশেষ কাজের জন্য কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। তিনি ঘুরে এসে তাদের সমস্যাটার কোনো সমাধান করবেন। তিনি এই আশ্বাস দিয়ে সেদিনকে চলে যান, কিন্তু ঘটনাটা সেদিনকেই শেষ হয়ে যায়নি। রিন্টুর কাকা সেদিন ঠিক সন্ধ্যের দিকে আড্ডা দিতে গেছিলেন। এবার বলি কাকাদের আড্ডা দেওয়ার জায়গাটা কীরকম। আমাদের বাড়ির কাছেই একটা খাল ছিল। সেই খালের থেকে ঠিক 3-4 মিটার দূরে একটি বড় বেদি করা ছিল। সেই বেদিতে বসে কাকারা আড্ডা দিতেন। কাকার বন্ধুদের মতে সেদিনকে নাকি কাকা বাড়ি ফেরার সময় তাড়াহুড়োয় কোনোভাবে তার এক পাটি জুতো খালের মধ্যে পড়ে যায়। কাকা ভেবেছিল যে জুতোটা সামনে পড়েছে সেই জুতোটা তুলে নেওয়া যাক, এবং সেটাই হয় কাকার সব থেকে বড় ভুল। কাকা জুতোটা তুলতে যায় এবং কোনোভাবে খালের মধ্যে পড়ে যায়। তারপর কাকাকে আর খুঁজে পাওয়া যায় না। 2020 থেকে 2024 সাল এখনো পর্যন্ত কাকার দেহ পাওয়া যায়নি। হয়তো রিন্টু তার কাকাকে সঙ্গে করে নিয়ে গেছে। এর কিছুদিন পরে রিন্টুর বাবা পুলিশের কাছে জানতে পারেন যে রিন্টুকে নাকি সেদিনকে তার বন্ধুরা জোর করে মদ্যপান করিয়েছিল এবং জোর করে গঙ্গায় নেমেছিল। সে সাঁতার জানে না সেটা জানা সত্ত্বেও। তার সে বন্ধুটির নাম প্রকাশ। যে বন্ধুটি মারা গেছে গঙ্গায় ডুবে, সেই বন্ধুটি নাকি সব থেকে বেশি রিন্টুকে জোর করেছিল গঙ্গায় নামার জন্য। রিন্টুর কাকার সাথে ওই ঘটনা ঘটার কিছুদিন পরেই সেই তান্ত্রিক তার বাড়িতে আসেন এবং রিন্টুর বাবাকে জানান যে রিন্টু এই ঘরের মায়া এবং পরিবারের লোকদের মায়া ছেড়ে যেতে পারেনি, তাই
এই ঘরে থাকলে বিপদ হবে। তান্ত্রিক তাদের সবাইকে 2টি করে মাদুলি দেন এবং বলেন যদি কিছু সমাধান হয় তাহলে এই দিয়েই হবে, নইলে তার পক্ষে কোনো সমাধান করা সম্ভব নয়। এই সকল ঘটনা শোনার পরে রিন্টুর পরিবার 1 মাসের মধ্যেই তাদের ঘর বিক্রি করে অন্য জায়গায় চলে যান। সেই 1 মাসের মধ্যেও তাদের সাথে নানান অলৌকিক ঘটনা ঘটেছিল, কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি। এখন রিন্টুর পরিবার তাদের বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে এক জায়গায় ঘর কিনে বসবাস করছেন। যা ক্ষতি হবার তা তো হয়ে গেছে। এখন তারা সবাই সুস্থ আছে এবং ভালো আছে। তো এই ছিল আমার ঘটনা। যে ঘটনাটা বললাম সেটা একদম ঘটনাটি আমার ঠাম্মার কাছ থেকে শোনা। ঠাম্মার ছোট বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা। ছোট বোনের বিয়ের পর 2জন ছেলে সন্তানের জন্ম দেন। বড় যে ছেলেটি তার সাথে ঘটনাটি ঘটে। ঘটনার সুবিধার্থে ছোট ঠাম্মার ভাষায় বলছি। আমার বিয়ের পর আমি আর আমার স্বামী আলাদা একটি বাড়িতে থাকি। বাড়িটি আমার স্বামী নিজের হাতে তৈরি করে। বারুইপুর রাজমাঠ। বাড়ি 1 তলা, 2টি বড় ঘর, রান্নাঘর আলাদা আর একটি বেড়া লাগানো বাথরুম, টিউকল, আর তার উপরে ছাদ। সেই ছাদ হাফ ঢালাই করা আর হাফ টালি বসানো, আর বাড়ির গায়ে লাগানো ছিল বড় কারখানা। আমার বর লোহার কাজ করত। আমার বড় ছেলে তখন 10 বছর বয়স, স্কুলে পড়ে এবং সেই দিন তার ফাইনাল পরীক্ষা থাকার জন্য তাকে সকাল সকাল তৈরি করে স্কুলে নিয়ে যাব বলে ঘর থেকে বেরোই। রাস্তা দিয়ে বেরোনোর সময় একটা টিউকল ছিল। একটা জলের বোতল ভরবো বলে ছেলেকে বললাম তুই হাতলটা চেপে পাম্প করতো। বলা মাত্র ছেলে হাতল পাম্প করতে শুরু করলো। জলের বোতলও ভর্তি হয়ে গেল। তারপর খেয়াল করি জলের বোতল ভর্তি হয়ে গেছে, তাও ছেলে ঝুলে ঝুলে পাম্প করেই যাচ্ছে। আমি ধমক দিয়ে বললাম এবার থাম, ভরে গেছে তো। দেখি ছেলে কোনো কথার উত্তর না দিয়ে আবার সেই টিউকল পাম্প করেই যাচ্ছে, আর আস্তে আস্তে তার মুখ বেঁকে যাচ্ছে, চোখটা খালি ঘুরপাক খাচ্ছে। আমি তাড়াতাড়ি ছেলেকে চেপে ধরে কল থেকে ছাড়িয়ে দূরে নিয়ে আসি। তখনও সে স্বাভাবিক হয়নি। আমি তাড়াতাড়ি একটা অটো ডেকে হাসপাতালে নিয়ে যাই এবং বাড়িতে ফোন করে ওর বাবাকে ডেকে আনি। তখন ডাক্তারও আমাদের কিছু বললেন না। 2-3 দিন হাসপাতালে থাকার পর তার কোনো উন্নতি দেখা গেল না। এদিকে বেসরকারি হাসপাতালে খরচ বেড়েই চলেছে, তাই তাকে ওই হাসপাতাল থেকে সরিয়ে সেই দিনই অন্য এক হাসপাতালে ভর্তি করা হলো। সেখানেও তার অসুখের কোনো নাম তারা বলতে পারলেন না। বিছানায় শুয়ে শুয়ে তখনও ছেলে আমার কেঁপেই চলেছে, তার মুখ থেকে লালা পড়ছে এবং সে কিচ্ছু খেতে পারছে না। নলের মাধ্যমে তাকে খাবার দেওয়া হচ্ছে। বহু ডাক্তার হাসপাতাল করেও তার সুরাহা করা যাচ্ছিল না। বেশ কিছুদিন এইভাবে যাওয়ার পর আমার এক দাদা তার কাজের জায়গায় একজনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছিল। সে একজন উড়িয়া লোক, তুলোর দোকান ছিল তার। উড়িষ্যার কোনো এক জায়গাতে সে নাকি আগে কিছু তন্ত্র সাধনা করত। তিনি বলেন, আরে এটা তো ডাক্তারের ব্যাপার নয়, কোনো লাভ হবে না ডাক্তার দেখিয়ে। আমি একটা জল পড়া দেব, ওটা ওকে কোনো রকম ভাবে যদি খাওয়াতে পারো তাহলে কিছুটা সুস্থ হবে। তারপর বাড়ি নিয়ে এসো, বাকিটা না হয় তখন আমি দেখছি। সে দাদা আমাদের বাড়িতে এসে পুরো ব্যাপারটা আমাদের জানালেন এবং আমরাও রাজি হলাম। আমি সকালে হাসপাতালে গিয়ে খাওয়ার জায়গার যে নল তার মধ্যে জল পড়াটা ঢেলে দিলাম। বিকালের মধ্যে খবর এলো আমাদের ছেলে একটু সুস্থ হয়েছে, তার খিঁচুনিটা কমেছে। অবাক হয়ে গেলাম। আমরা দেরি না করে পরদিনই ছেলেকে বাড়ি নিয়ে এলাম। এরপর সেই লোকটি বাড়িতে এলেন এবং যা বললেন তা শুনে আমরা অবাক হয়ে গেলাম। তিনি বললেন, আরে ওর উপর তো কালো জাদু করা হয়েছে, তোদের নিজের লোক এই কাজটি করেছেন। রোজ এ বাড়িতে এমন কেউ আসে যে ওর খাবারের সাথে ওষুধ মেশায়, ওর জামা, হাতের নখ এবং মাথার চুল নিয়ে যায়। অন্য কারোর শরীরে একটা রোগ আছে, সেই রোগটা চালান করার জন্যই এই কালো জাদু করা হয়েছে। তোরা যদি চাস তাহলে সে কি আমি বলতে পারবো এবং আমি যা বলবো তাই আনতে হবে এবং শুধু তুই দেখতে পাবি। আমি রাজি হয়ে গেলাম। তার কথা মতো একটা মদের বোতল আর 1 প্যাকেট ধূপকাঠি আর মোমবাতি নিয়ে তার বাড়িতে গেলাম আমি আর আমার স্বামী। স্বামী বাইরেই বসে অপেক্ষা করছিল। আমি ঘরের ভিতর ঢুকলাম, দেখলাম চারিদিকে অন্ধকার, সামনে সেই লোকটি বসে আছে।
দুটো গ্লাস বার করে তার মধ্যে আলতো মদ ঢেলে তারপর ধূপকাঠি জেলে সরিয়ে ঝুলিয়ে দিলেন। কিছু মন্ত্র পড়ে লোকটি কাকে যেন ডাকছে উড়িয়া ভাষায়। 15 মিনিট পরে আমি নাকের মধ্যে একটা পচা গন্ধ পেলাম এবং ঘরে জ্বালানো মোমবাতিটি নিভে গেল। মদের ওই দুটি গ্লাসে হালকা দুটি ছবি আস্তে আস্তে ফুটে উঠতে লাগলো। একজন আমার শাশুড়ি মা, আরেকজন আমার ননদ। আমি ভয় পেয়ে গেলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কিছুক্ষণ পর ছবিগুলি মিলিয়ে গেল। লোকটি বলল, তোর ননদের মেয়ের এই রোগ আছে, তাই তো শাশুড়ি হিংসায় কোনো তান্ত্রিককে দিয়ে তোর ছেলের মধ্যে রোগটা চালান করতে চায় এবং মেয়েটাকে সুস্থ করছেও। চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। এরপর আমি আমার স্বামীকে পুরো ব্যাপারটা খুলে বলি। তিনিও আমার শাশুড়িকে আমাদের বাড়িতে আসতে বারণ করে দেন। আমার ছেলে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, কিন্তু পুরোপুরি কথা বলতে পারত না। হাসপাতালে 1 সপ্তাহ খানেক শুয়ে থাকার ফলে তার কোমরে কেমন ঘা মতো হয়ে গিয়েছিল, সেটিও পছন্দ ধরতে শুরু করে। তখন লোকটি বললেন, আমি সুস্থ করার চেষ্টা করছি, কিন্তু ওকে এতদিন ধরে যে জিনিসগুলো ওরা খাইয়েছিল সেগুলো দিয়ে এখনো ক্ষতি হচ্ছে। এর থেকে বাঁচতে হলে 7 নদী পার করে যেতে হবে তার আয়ত্তের বাইরে। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের দূরে গিয়ে থাকার মতো অবস্থাই নেই। তাই আমার স্বামী সিদ্ধান্ত নিল, যা হবে এখানেই হোক। এইভাবে কেটে গেল 2 বছর। আমার ছেলে একটু করে সুস্থ হয়, আবার হঠাৎ করে খিঁচুনি দিতে শুরু করে, মুখ থেকে লালা ঝরে। জল পড়া খাওয়ালে আবার ঠিক হয়ে যায়। হঠাৎ একদিন ছেলেকে সবে দুপুরের ভাত খাইয়েছি, তারপর মুখ ধুয়ে তাকে বিছানায় শুয়ে আমি রান্নাঘরে কাজে ব্যস্ত হয়ে গেছি। ঠিক সেই সময় তার খিঁচুনি এসে মুখ থেকে লালা বেরোতে না পেরে গলায় আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং সাথে সাথে সে মারা যায়। তার কিছুদিনের মধ্যে আমার ননদের মেয়েটিও মারা যায় অজানা কারণে। আমার ননদ উন্মাদ হয়ে যায়। সেই লোকটি তারপরেও আমাদের বাড়িতে অনেকবার এসেছিল। জানি না সেদিন কি হয়েছিল, হয়তো আমারই দোষ ছিল, আমার সাবধান হওয়া উচিত ছিল। কিন্তু একজন মা নিজের সন্তানের পরিবারের সাথে এটা কি করে করতে পারে জানি না। বড় ছেলে যেখানেই থাকুক শান্তিতে থাকুক, এই কামনা করি। আশা করছি ঘটনা ভালো লাগবে। ভালো লাগলে তোমার মতন করে শুনিও। তোমার নমস্কার, আমি অভিষেক রায়, হাওড়া দাসনগরের বাসিন্দা, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। আমি এবং আমার স্ত্রী এবং আমার বাবা মা প্রেত কথার নিয়মিত শ্রোতা। ঘটনা লিখেছেন আমার শাশুড়ি মা। বর্তমানে ছোট থেকে বড় প্রায় সবাই মোটামুটি প্রেত কথার সাথে পরিচিত। তোমার আন্তরিকতা এবং ব্যক্তিত্ব এবং সাবলীল বাচনভঙ্গি তোমার উপস্থাপনাকে আলাদা মাত্রা দিয়েছে, মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করেছে। আগামী দিনে প্রেত কথার আরও সাফল্য কামনা করি। ধন্যবাদ অভিষেক। এবং সবার প্রথমেই আমি তোমার পরিবারকে আমার ভালোবাসা জানাই এবং তোমার শাশুড়িমা অর্থাৎ জেঠিমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আমার প্রণাম। আশা করি উনি আমাকে আশীর্বাদ করবেন এবং ওনার ঘটনাটি আজকে আমি পড়ে শোনাচ্ছি। আমি অনেকদিন থেকেই আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি প্রেত কথায় শেয়ার করব ভেবেছি, কিন্তু সময়ের অভাবে লেখা হয়ে ওঠেনি। তবে অধীর আগ্রহের জন্য সেটা সম্ভব হলো আজ। আশা করি ঘটনাটি তোমার এবং শ্রোতাদের পছন্দ হবে। ঘটনা সিলেক্ট হলে আরও ঘটনা পাঠাবো। তোমার কণ্ঠে ঘটনাটা শোনার অপেক্ষায় রইলাম। এবার আসে আসল ঘটনায়। সময়টা 2016 কি 17 হবে। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হওয়ায় কর্মসূত্রে আমায় অনেক জায়গায় যেতে হতো। ওকে, নাও আই আন্ডারস্ট্যান্ড। মানে জেঠিমা অভিষেকের হয়ে ঘটনাটি লিখছেন। সেবার আমায় বিহারের মুঙ্গেরে যেতে হয়েছিল কাজের সূত্রে। সেখানে মুঙ্গের গঙ্গা ব্রিজ তৈরির কনস্ট্রাকশনের কাজ চলছিল। গঙ্গার যে পারে লোকালিটি ছিল সেখানে কোম্পানি নেওয়া একটি কোয়ার্টারে আমরা থাকতাম। কাজটা মেন হচ্ছিল গঙ্গার ওই পারে, তাই মাঝে মধ্যে ইন্সপেকশনের কাজে ওই পারে যেতে হতো। এখানে লোকালিটি প্রায় ছিল না বলা চলে। এখানে একটি গেস্ট হাউস নিয়ে রেখেছিল কোম্পানি, তবে সেখানে তখনও অবধি থাকার প্রয়োজন আমার পড়েনি। ওখানে পারাপারের একমাত্র মাধ্যম বলতে ছিল নৌকো, তবে সন্ধ্যের পর নৌকো চলতো না। জায়গাটার নাম ছিল সাহেবপুর কামাল। আমি যখনই যেতাম আমার কাছে বেশ পরিমাণ লক্ষাধিক টাকা থাকতো। লেবার পেমেন্ট, কনস্ট্রাকশন মেটেরিয়ালের জন্য আমাকে এত টাকা নিয়ে যেতে হতো। একদিন ইন্সপেকশনের চেকিং করতে করতে বিকেল 6:30 বেজে যায়। সন্ধ্যা হয়ে যায়। নৌকো নিয়ে ফেরার কোনো উপায় থাকে না। শেষ নৌকো ছিল 6টায়। লেবারদের থাকা খাওয়া বিশ্রামের জন্য এদিকটায় কয়েকটা ক্যাম্প ছিল।
কন্ট্রাক্টরের কথায় ওখানে খাওয়া দাওয়া সেরে ফেলি সেই রাতে। খাওয়া দাওয়ার পর ড্রাইভার আমায় গেস্ট হাউস পৌঁছে দিতে আসেন। ওই জায়গায় তেমন বসতি না থাকায় কারেন্টের অবস্থাও ভালো নয়, এখানে প্রায়ই কারেন্ট থাকে না। সেদিন গেস্ট হাউসে গিয়ে দেখি লো ভোল্টেজ, পাখা ঘুরছেই না প্রায়। ব্যাপারটা ওনাকে বলাতে উনি বললেন, এখানে এমন প্রায় হয়, আপনি এক কাজ করুন, পারলে ছাদে গিয়ে শুয়ে পড়ুন। তখন গরম ছিল ভালোই, অগত্যা বালিশ মাদুর চাদর নিয়ে ছাদে উঠে এসে পেতে শুয়ে পড়ি। সাথে টাকা পয়সা ছিল বলে একটু টেনশন ছিল যদিও, কিন্তু সারাদিনের পরিশ্রমের দরুন ক্লান্ত থাকায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি পাশ ফিরে শুয়ে। তখন কটা বাজে ঠিক মনে নেই, মনে হলো আমার পিছন দিক থেকে কেউ আমাকে ডাকছে। গভীর তন্দ্রায় থাকার দরুন আমি সেই ডাককে ইগনোর করি। চোখ না খুললেও আমি ঘুমের ঘোরেই বুঝতে পারি যে সে বারবার আমাকে ডেকে চলেছে। এক সময় সে আমার গায়ে হাত দিয়ে ডাকতে থাকে, তখনও আমি পাশ ফিরেই শুয়ে আছি। এবার রীতিমতো আমার গায়ে হাত দিয়ে জোরে জোরে নাড়িয়ে ডাকতে থাকে। আমি যেন একটা ঘোরের মধ্যেই বলে উঠি, কে? সে তখন বলে, আমি একজন কন্ট্রাক্টর, কতদিন পেমেন্ট পাইনি, পেমেন্ট না পেলে আমার ছেলে মেয়ে পরিবার না খেতে পেয়ে মরে যাবে, আমাকে পেমেন্ট দিন। আমি ঘুমের ঘুরেই বলি, এত রাতে কেউ পেমেন্ট চাইতে আসে নাকি, তুমি কাল সকালে এসো। লোকটা এর পরেও আমাকে ডাকতে থাকে। বাধ্য হয়ে আমি উঠে বসি। লোকটা বলে, চলো নিচে চলো, হিসাবপত্র করে আমার পেমেন্ট মিটিয়ে দাও। লোকটি আমার হাত ধরে টানতে থাকে। আমি উঠে দাঁড়াই। তখন আমি লোকটার মুখের দিকে তাকাইনি। 2-3 পা যাওয়ার পর আমি লক্ষ্য করি যে হাতটা আমায় ধরে টানছে সেটা মানুষের হাত নয়, এই যেন এক কঙ্কাল। কঙ্কালের হাড়গুলোর উপর যেন শুধু চামড়া বসানো। সে হাড়গুলো আমাকে টানছে এবং আমার হাত চেপে ধরেছে। কিছুক্ষণের জন্য আমি একদম স্তব্ধ হয়ে গেছি। আমার সাথে কি ঘটছে আমি তখনও বুঝতে পারিনি। তারপর আমি আস্তে আস্তে লোকটার মুখের দিকে তাকাই, দেখি একটি আবছা সাদা অবয়ব। তখন ব্যাপারটা খানিকটা বুঝতে পেরে আমি তার হাত ছাড়িয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকি। 2-3টে সিঁড়ি একসাথে ডিঙিয়ে কোনো রকমে লাফিয়ে নেমে এসে ঘরে ঢুকে দরজা দিয়ে দিই। ঘরের ভিতর ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকি আমি। রাত তখন 3:30 বাজে। কোনো রকমে বাকি রাতটা জেগে বসে কাটিয়ে দিই। সকালের আলো ফুটতে মনে হলো সব বিপদ কেটে গেছে, কিন্তু অত সহজে কি বিপদ পিছু ছাড়ে? সকালবেলা আমি নদীর ওপারে কোয়ার্টারে ফিরি। সেদিন সকাল থেকে আমার বমি শুরু হয়, জ্বরে গা পুড়ে যায়। যা খাচ্ছি বমি হয়ে বেরিয়ে যাচ্ছে, জল খেলেও জলটা বমি হয়ে বেরিয়ে যাচ্ছিল। ফলে শরীরটা ধীরে ধীরে দুর্বল হয়ে নেতিয়ে পড়তে থাকে। গায়ের জোর বা শক্তি সবই যেন কমে যেতে থাকে। কিন্তু ঘটনাটা কেউ বিশ্বাস করবে না হয়তো, এই ভেবে আমি কাউকে কিচ্ছু বলিনি তখনও। দুপুরবেলা একজন কন্ট্রাক্টর বললেন, চলুন খাওয়া দাওয়া করে নেবেন। আমার ইচ্ছে না থাকলেও উনি বারবার জোর করায় আমি খেতে যাই হোটেলে। খাওয়ার পর বেসিনে হাত ধুতে গিয়ে আমি বমি করে ফেলি। কন্ট্রাক্টর তখন জিজ্ঞাসা করেন, আপনার কি শরীর খারাপ? আপনার কি হয়েছে? আমি বললাম, হ্যাঁ আসলে শরীরটা না খারাপ করেছে, বমির ওষুধ কিনে খেয়েছিলাম, সেটাও বমি হয়ে বেরিয়ে গেছে, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, শরীরে জোর নেই, ভীষণ দুর্বল লাগছে। তারপর ওনাকে সব ঘটনা যা ঘটেছিল সব খুলে বলি। সব শুনে তিনি আমায় একটি মাজারে নিয়ে যান। সেখানে একজন মৌলবী আমাকে ঝেড়ে আমাকে জল পড়া দেন। মৌলবী সাহেব বলেন, ব্রিজ তৈরির আগের কথা বলছি। প্রথম যখন ব্রিজ তৈরির প্রজেক্ট শুরু করে সরকার, তখন ওই নদীর পারাপারের একমাত্র মাধ্যম ছিল নৌকো। ওখানে ব্রিজ তৈরি হলে সবচেয়ে লাভবান হবে সরকার, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মাঝিরা। এটা বুঝতে পারার পর মাঝিদের সাথে ব্রিজ কোম্পানির এবং সরকারের বিবাদ শুরু হয়। এই বিবাদের জেরে এই সময় বহু মানুষের মৃত্যু হয় বা মেরে ফেলা হয় বললেই চলে। তাদের শরীর ওই নদীতে ফেলে দেওয়া হয়। বহু লেবার বা শ্রমিকদের কাজ করিয়ে পারিশ্রমিক দেওয়া হয় না মাসের পর মাস। একসময় তারা অভাবের জ্বালায় আত্মহত্যা করে। এমন বহু নির্মম সত্য চাপা পড়ে আছে ওইসব ব্রিজের তলায়, যেগুলো আমরাও সব জানি না। এইসব মানুষদের দেহ সৎকার না করার দরুন আজও তাদের আত্মারা মুক্তি পায়নি, ওখানেই আটকে রয়ে গেছে। যিনি এসেছিলেন তিনি তাদেরই একজন।
মৌলভী আরও বলেন, তোমার খুব কপাল ভালো যে তুমি বেঁচে গেছো, না হলে ওরা তোমাকে নিয়ে চলে যেত ওদের সাথে। তোমার পরিবার কেন, কেউ তোমাকে খুঁজে পেত না। কর্মসূত্রের অভিজ্ঞতা থেকে বলছি, এমন বড় বড় প্রজেক্ট যখন হয় তখন এক বা একাধিক মৃত্যু ঘটে, যার কিছু প্রকাশ্যে আসে, কিছু চাপা থাকে ইট পাথরের নিচে। এমন কত যে নির্মম সত্য চাপা পড়ে আছে ইট পাথরের নিচে কে জানে। পরে জানতে পারি সে রাতে আমাকে বাঁচিয়েছিল আমার গলায় থাকা ঠাকুরের একটা লকেট, যেটা ছোটবেলায় আমার গলায় পরানো হয়েছিল। মৌলবীর জল পড়ার দৌলতে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। তারপর ওখানকার কাজ ছেড়ে আমি হাওড়ায় ফিরে আসি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। সানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। এই পৃথিবী রহস্যময় বলেছিলাম শুক্রবারে, এবং এই পৃথিবী সত্যি ভীষণ রকমের রহস্যময়। আমরা এই পৃথিবীর রহস্যময়তার খুব অল্প অংশ বা অল্প কিছুই হয়তো অনুভব করতে পারি। যাই হোক, আমরা অনেক কিছুই হয়তো হেসে উড়িয়ে দেই, স্বাভাবিকভাবে নেই, প্রথমে গুরুত্ব দেই না। যে জিনিসটা যত বেশি কম গুরুত্ব দেই, দেখি সেই জিনিসটাই সবচেয়ে বেশি ভয়াবহ হয়ে আমাদের কাছে ফিরে এসেছে। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের আজকের সানডে স্পেশাল এপিসোডের একটি ঘটনায়, এবং ঘটনাটি আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম নুসরাত, ছদ্মনাম। আমি ঢাকার ধামরাইয়ের কোনো একটা গ্রামে থাকি। আমি ছোটবেলা থেকেই আমার ভাইয়ার সাথে ঘুমাতাম আর ভূত এফএম শুনতাম। তখন থেকেই ভূত এফএমের প্রতি ভালোবাসা তৈরি হয়। আমি প্রথম Bhoot.com-এ ঘটনা লিখছি, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ঘটনা যদি সিলেক্টেড হয় তবে প্লিজ ইমেল করে জানিয়ে দেবেন কবে সেটা প্রচার করা হবে। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছে আমার নানার সাথে যখন তার নতুন বিয়ে হয়। বলে রাখা ভালো, আমার নানা স্কুল শিক্ষক ছিলেন, আর তিনি যে স্কুলে চাকরি করতেন সেটা ছিল অনেক দূরে, তাই নানা সাইকেল চালিয়ে স্কুলে যেতেন। সময়টা সম্ভবত শীতকাল ছিল। আমার নানা প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে বের হন। সারাদিন স্কুল শেষে বিকেলে রওনা হন বাড়ির দিকে। স্কুল থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা গড়িয়ে খানিকটা রাত হয়ে যায়। তখন রাস্তাঘাট উন্নত ছিল না, কাঁচা রাস্তা এবং আঁকাবাঁকা। নানা গ্রামের মেঠো পথ পাড়ি দিয়ে বাড়ি পৌঁছালেন। বলে রাখা ভালো, আমার নানু তখন তার বাপের বাড়ি ছিলেন। হঠাৎ খবর আসলো আমার নানার শ্বশুর, মানে আমার নানুর আব্বা খুব অসুস্থ। আমার নানাকে এখনই সেখানে যেতে বলা হয়। তো নানা খবর শোনা মাত্র তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নানা কাঁচা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। আমার নানার শ্বশুর বাড়ি যেতে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। তাই বলছি, গ্রামে কাঁচা রাস্তা, বুঝতেই পারছেন। যাই হোক, নানা 3-4 গ্রাম পাড়ি দেবার পর ঘটল আসল ঘটনা। নানার হাতে একটা লাইট ছিল যেটা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পান একটা বেড়াল রাস্তা আটকে শুয়ে আছে। নানা সাইকেলে বেল দেয়া সত্ত্বেও বিড়ালটি উঠল না, যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে রইল। নানা সাইকেল থেকে নেমে বিড়ালটার পাশ দিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় বিড়ালটা একটা ডাক দেয় এবং নানার দিকে তাকায়, আর নানা দেখেন যে বিড়ালের চোখগুলো জল করছে এবং চোখগুলো নর্মাল বিড়ালের অপেক্ষা অনেক বড়। নানা এত কিছু চিন্তা না করে বিড়ালটাকে সেই জায়গায় রেখে আবার সাইকেল চালিয়ে যেতে লাগলেন। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, মাঝখানে রাস্তা, কোনো জনমানব নেই, আর না আছে কোনো বাড়িঘর। নানা সাইকেল চালাচ্ছেন। হঠাৎ তার সাইকেলের সামনে কিছু একটা দৌড়ে চলে গেল। পেছন দিকে নানা তাকালেন এবং সাইকেল থেকে নেমে পেছনে তাকিয়ে যা দেখলেন সেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন সেই বেড়ালটা তার দিকে তাকিয়ে আছে এবং বেড়ালটার সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে এবং একটা বড় বাঘের মতো আকৃতি সে ধারণ করে। বিড়ালটা যখন আস্তে আস্তে বড় হচ্ছিল তখন তার চোখগুলো কেমন যেন পরিবর্তিত হয়ে উঠছিল। এটা দেখার পর প্রচণ্ড ভয় পান নানা এবং সজোরে সাইকেল চালিয়ে যেতে চেষ্টা করেন। তার শরীর ঘেমে যাচ্ছিল।
তিনি সবটুকু শক্তি দিয়ে সাইকেল চালিয়ে যেতে লাগলেন, কিন্তু বিড়াল নামক বা বিড়াল রূপী সেই ভয়ানক প্রাণীর সঙ্গে তিনি কোনোভাবেই পেরে উঠছিলেন না। তার পেছন পেছন ভয়ানক লোমহর্ষক জন্তুটি দৌড়ে আসছিল। তিনি 7-5 না ভেবে এবার সাইকেল ফেলে দৌড়াতে শুরু করলেন। চারিদিক নিস্তব্ধ আর অন্ধকার। রাত প্রায় 12টার কাছাকাছি। সাধারণত গ্রামের মানুষের কাছে 8টাই অনেক রাত, তাই লোকজন নেই বললেই চলে। আর সেই জায়গা ছিল জনমানবহীন ফসলের ক্ষেতের মাঝখানের রাস্তা। যাই হোক, ঘটনায় ফিরে যাই। দৌড়াতে দৌড়াতে নানা একটা লোকের সাথে ধাক্কা খান। লোকটা দেখতে বয়স্ক ছিলেন এবং তার পরনে সুন্দর একটা লুঙ্গি গেঞ্জি, যেমনটা গ্রামের কৃষকেরা পরে। লোকটা নানার নাম ধরে বলল, কি মাস্টার, কি হয়েছে, দৌড়াচ্ছেন কেন? নানা তাকে পেছনে থাকা বিড়ালটাকে ইঙ্গিত করতেই দেখলেন বিড়ালটা উধাও। এরপর নানা তাকে সবকিছু খুলে বলার পর তিনি নানাকে জানায় এত রাতে এই রাস্তায় একা আসা ঠিক হয়নি। নানা তাকে বলল তার সাইকেলটা তিনি ভয়ে রাস্তায় ফেলে দৌড়াতে দৌড়াতে এখানে চলে এসেছেন। নানা সাইকেলটা খুঁজতে লোকটা সাহায্য চাইল এবং লোকটা সম্মতি দিলে তারা খুঁজতে শুরু করে এবং খানিক দূরেই সাইকেলটা পেলেন এবং লোকটিকে ধন্যবাদ জানানোর জন্য পেছনে তাকালেন। দেখলেন লোকটি নেই। নানা রীতিমতো ঘাবড়ে যান, ভাবছেন কি হচ্ছে তার সাথে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। লোকটা এক নিমিষে কোথায় উধাও হয়ে গেল। তিনি আবার ভয়ে ভয়ে সাইকেল চালিয়ে যেতে লাগলেন। তার শ্বশুরবাড়ি পৌঁছেও গেলেন একটা সময়ে। যেখানে তার রাত 12টার মধ্যে শ্বশুরবাড়ি পৌঁছে যাওয়ার কথা, সেখানে বাজলো রাত 3টা। এত সময় লাগার কথা নয়। 3 ঘন্টা কোথায় ছিলেন তিনি? পরে তিনি সবাইকে সবকিছু খুলে বললেন। নানু নানাকে গোসল করে ঘরে ঢুকতে বললেন এবং পানি পড়া খাওয়ালেন। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে। যদি এটা সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন, পাঠাবো ইনশাল্লাহ। যে আপনার ঘটনা সিলেক্টেড হয়েছে, আশা করছি আপনি পরবর্তী ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আজকের মতো বিদায় নিয়ে। ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। শুনতে পারেন। আজকের এই ঘটনাটি আমি শুনেছি আমার শিক্ষিকা আপার কাছে। তিনি আমাকে এবং আমার সন্তানদের সপ্তাহে 3 দিন কোরআন শরীফ পড়াতে আসতেন। তেমনি আমাদের এলাকার মানে মোহাম্মদপুরের অনেক বাড়িতে বাড়িতে গিয়ে দিনরাত পরিশ্রম করে আপা আরবি শিক্ষা দিয়ে থাকতেন। এমনই এক বাড়িওয়ালার মাকে এবং স্ত্রীকে পড়াতে গিয়ে এই ঘটনা এবং ঘটনার সাথে জড়িত চরিত্রদের সাথে তিনি পরিচিত হন। আমি এখানে আপার মুখ থেকে শোনা সেই বাস্তব ঘটনাটা তুলে ধরার চেষ্টা করছি। ঘটনাটির নাম দিয়েছি কথার কথা রহস্য। ছোট্ট মেয়ে কথা, 3.5 কি 4 বছর বয়স হবে হয়তো। সারাদিন বাসার মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। কথার আব্বু পাভেলের এনে দেওয়া ছোট ছোট অনেক খেলনা। সব খেলনা কথার আম্মু মৌ একটা লাল ঝুড়িতে রেখে দিয়েছে। খেলার সময় হলে কথা নিজেই ঝুড়িটা টানতে টানতে বারান্দায় নিয়ে যায়। তারপর আপন মনে কিছুক্ষণ খেলে, খিলখিলিয়ে হাসে, মুখ দিয়ে 2-4টি বিড়বিড়িয়ে কি যেন কথা বলে, তবে তা অস্পষ্ট, বোঝা যায় না। সে প্রতিদিন একটা সময়ের জন্য অপেক্ষা করে, কখন দুপুর হবে, কখন মা ও দাদু ঘুমোবে, আর কথা শোনা ঠিক সেই সময় লাল ঝুড়িটা বারান্দায় আনবে। তারপর একা একা অনেকক্ষণ খেলা আর খেলা। কথা রাত্রে একটানা অনেকক্ষণ ঘুমোয়, তাই তার আম্মু তাকে দুপুরে না ঘুমোলে তেমন কিছু বলে না। কথাটা 3 বছর ধরে এই বাড়ির দোতলায় ভাড়া থাকে। বাড়ির বারান্দা ঘেঁষে একটি আমের গাছ। সে গাছের একটি ডাল বাঁকা হয়ে বারান্দাটিকে ছায়া দেয়। সেই ছায়াতেই দুপুরবেলা কথা উনি বসে বসে প্রকৃতির বাতাসে প্রাণ জুড়ায় এবং লাল ঝুড়ির খেলনাগুলি নিয়ে আপন মনে খেলতে থাকে। অবশ্য দাদু এবং আম্মুর ঘুম ভেঙে গেলে তারাও এসে বিকেল থেকে সন্ধে পর্যন্ত বারান্দায় বসে থাকে। শহরের জীবন, সামনের রাস্তায় মানুষ এবং রিকশার চলাচল, কিছুটা সুন্দর সময় তারা কাটায় বারান্দায় বসে। সন্ধে নামার আগে সবাই ঘরে চলে আসে। এই পর্যন্ত তো সব ভালোই ছিল, কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন কথার বয়স হয়ে যাচ্ছে কিন্তু সে মুখে কোনো কথা বলছে না। এদিকে তাকে স্কুলে দিতে হবে, কথা বলতে না পারলে তো সেটা সম্ভব হচ্ছে না। সাধারণত 1 কি 1.5 বছর বয়সে একটি শিশু টুকটাক শব্দ গঠন করতে শেখে।
অথচ ফুটফুটে পুতুলের মতো দেখতে মিষ্টি কথামণি স্পষ্ট কোনো কথা উচ্চারণই করছে না। আব্বু আম্মু দাদুর ভীষণ চিন্তা হয় কথামণিকে নিয়ে। 3.5 বেশি বয়স হলো, কিন্তু এখনো কথার মুখে কথা ফুটছে না। সবাইকে চিনতে পারে সে। দাদুকে ডাকতে বললে দৌড়ে গিয়ে ডেকে নিয়ে আসে, আব্বুকে কিছু দিতে বললে তার ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে খুব শক্ত করে জিনিসটা ধরে ঠিক আব্বুর হাতে পৌঁছে দেয়। আর আম্মু যখনই ডাকে হাঁটি হাঁটি পা পা করে আম্মুর কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, কার্টুন দেখে আর হেসে কুটি কুটি হয়। ক্ষুধা পেলে আম্মুর কামিজে কোনাটা ধরে টানতে টানতে তাকে ডাইনিং টেবিলের কাছে নিয়ে আসে। তারপর কান্না শুরু হয়। আম্মু তখন বুঝে যায় যে কথা কিছু খেতে চাইছে। আব্বু আম্মুর ঝগড়া দেখলে সে ভয় পায়, আব্বু আম্মুকে একসাথে দেখলে খুশি হয়, বেশ আনন্দে হাততালি দেয়। সবই ঠিক আছে, শুধু তার মুখে স্পষ্ট কথা নেই। কথার মুখে যেন কথা আসে, তাই জন্য তাকে হেন কোনো ডাক্তার নেই যে দেখানো হয়নি। এই এতটুকু কথার কত রকমের যে টেস্ট করানো হলো তার কোনো ইয়ত্তা নেই। টেস্টের রিপোর্টেও কোনো সমস্যা ধরা পড়ে না। অবশেষে একজন সাইকোলজিস্টকে দেখানো হলো। তিনি বললেন, আপনারা বাড়িতে কেউ টিভি দেখবেন না, আর যদি দেখেন তবে যে ভাষায় আপনারা বাড়িতে কথা বলেন সেই ভাষার চ্যানেল দেখবেন। বাংলা, ইংরেজি, হিন্দি বিভিন্ন ভাষার চাপে বাচ্চাটা সিদ্ধান্ত নিতে পারছে না যে সে কোন ভাষায় কথা বলবে। যে যেভাবে বলে কথার আব্বু আম্মু ঠিক সেভাবেই কথাকে টেক কেয়ার করে, তবুও কথার কোনো অগ্রগতি দেখতে পায় না তারা। আব্বু আম্মু দাদু সবার মনে কষ্ট, মনে ভয়, সংশয়। এত শখ করে রাখা নাম কথা, অথচ তার মুখেই কথা ফুটছে না। দুশ্চিন্তায় কথাদের বাসার কারোরই কাজে মন বসে না। সবসময় কথার আব্বুর মেজাজ খিটখিটে থাকে, ফলে কথার আব্বুর সাথে সবার ঝগড়া বিবাদ লেগে থাকে। বাসায় একটা অশান্তির মন খারাপ করা পরিবেশ। এভাবেই সময় যাচ্ছে। একদিন কথারা তার নানার বাড়ি শিমুলতলিতে বেড়াতে যায়। কথার মায়ের দূর সম্পর্কের এক নানি আছেন, তার নাম পিয়ারি বেগম। তিনি নাকি জিনের সঙ্গে কথা বলতে পারেন। মাঝে মধ্যেই আত্মীয় স্বজনদের কারো বিপদ হলে তিনি জিনদের মাধ্যমে সেই বিপদ থেকে পরিত্রাণের উপায় বলে দেন। এই ব্যাপারটা কথার আম্মু জানে, কিন্তু বিশ্বাস করে না। কথার আপন নানি তার নাতনির জন্য চিন্তা করে। তাই তো কথারা ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসলে কথার নানি তার পিয়ারি খালাকে বাড়িতে দাওয়াত করেছেন। কথার নানির খুব ইচ্ছে পিয়ারি খালা তার নাতনির সমস্যাটা একটু দেখুক, যদি কোনোভাবে কোনো সমাধান পাওয়া যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আম্মুর পিয়ারি নানি ধ্যানে বসলেন। ধ্যান মানে চোখ বন্ধ করে আসন পেতে একাগ্র চিত্তে বিভিন্ন দোয়া কালাম পড়া। কথার আম্মু তার মায়ের এমন আচরণে ভীষণ হতভম্ব এবং যার পর নাই বিরক্ত হল। মনে মনে বলল, শহরের কত ভালো ভালো নাম করা ডাক্তার, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট দেখানো হলো, বিজ্ঞানসম্মতভাবে কত কিছু চেষ্টা করা হলো, তারাই কোনো সমাধান দিতে পারলো না। আর অজপাড়া গায়ের এই পিয়ারি নানি কি বা বুঝবে, যত সব সময় নষ্ট। আমাকে কি করে ধুর। অনেকক্ষণ ধরে ঝিম মেরে থেকে দোয়া দুরুদ পড়ে ধ্যান থেকে উঠে পিয়ারি নানি ইশারায় কথার আম্মু মৌকে কাছে ডাকলেন। তারপর যা বললেন তা শুনে কথার আম্মুর মুখ হা হয়ে গেল। কথার আম্মু রীতিমতো হকচকিয়ে গেল। পিয়ারি নানি কথাদের বাসার ঠিক যেমন যেমন বর্ণনা দিলেন হুবহু মিলে গেল। অথচ তিনি কিন্তু কোনোদিনও কথাদের মোহাম্মদপুরের বাসায় যাননি, এমনকি কোনো ছবিও দেখেননি। তাহলে কিভাবে সম্ভব হলো? এমন করে ফটোকপি বর্ণনা কেমন করে দিলেন তিনি? তিনি বললেন, তোদের বাসার পাশে একটা আম গাছ আছে তাই না? কথার আম্মু বলে, জি নানি আছে। নানি বলল, গাছের একটা ডাল বাঁকা হয়ে তোদের বারান্দার সাথে মিশেছে তাই না? কথার আম্মু বলে, হুম ঠিক। নানি বলল, কথার একটা লাল ঝুড়ি আছে যেটা নিয়ে দুপুরবেলা সবাই ঘুমোলে কথা বারান্দায় একা একা সেই ঝুড়িটি নিয়ে যায়। কথার আম্মু বলে, হ্যাঁ যায় তো,
কারণ কথা দুপুরে ঘুমোয় না। তখন পিয়ারি নানি বলে, এখন থেকে আর দুপুরে তোরা ঘুমোবি না। তুই আর তোর শাশুড়ি তো গভীর ঘুমে অচেতন থাকিস, তাই না? কথার আম্মু বলে, হ্যাঁ, আসলে সারাদিন পরিশ্রম করে শরীরটা ম্যাচ ম্যাচ করে, তাই আর কি। কেন, কি হয়েছে নানি? কোনো সমস্যা? নানি বলল, হ্যাঁ, সমস্যাই তো। ওই আম গাছে একটি অশরীরী আত্মার পরিবার থাকে। আর শোন, তাদের একটা ছোট বাচ্চা আছে। সে কথার সাথে দুপুরবেলা খেলা করে। সেই বাচ্চার ভাষা কথামনি বোঝে, তাই আর অন্য ভাষা শিখতে ওর আগ্রহ হয় না। আর সে কারণেই অন্য কারোর সাথে কথা বাক্য বিনিময় করে না। ওইটা তো তোদের ভাড়ার ভাষা, তাই না? কথার আম্মু বলে, জি নানি, ভাড়াতে থাকি। নানি বলে, তোর ওই ভাষা বদল করে ফেলবি, তাহলেই কথা বাধ্য হয়ে তোদের ভাষায় কথা বলা শিখবে, তোদের সাথে কথা বলবে। গ্রামের বাড়ি থেকে ঘুরে এসেই বাড়িওয়ালাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দেওয়া হলো। কথাকে আর বারান্দায় যেতে দেওয়া হলো না। এই কয়টা দিন বেশ চোখে চোখে রাখা হলো তাকে। কথার আম্মু এবং দাদুর ভাত ঘুম কয়েকদিনের জন্য স্থগিত করা হলো। মোট কথা, তাদের ঘর থেকে বারান্দায় যাওয়ার দরজা সেই কয়টা দিন একান্ত প্রয়োজন না পড়লে খুব একটা খোলাই হয়নি। কথা কান্নাকাটি করছে বারান্দায় যাওয়ার জন্য, তবুও সবাই সাবধানে ছিল। কথাকে অন্য কাজে ব্যস্ত রাখা হয়েছিল। সে বাসাতে বাকি যে কটা দিন ছিল দোয়া পড়া হয়েছে। আমাদের আরবি শিক্ষিকাকে দিয়ে নিয়ম করে সে কয়দিন দোয়া পড়ানো হতো। কথার মা মৌয়ের কাছ থেকে পুরো ঘটনাটা শুনেছেন আরবি শিক্ষিকা আপা। আপা কথার শরীরে দোয়া কালাম পড়ে ফুঁ দিয়ে দিতেন। বাসা ছেড়ে যাওয়ার দিনে হঠাৎ তাদের বারান্দার দরজা খোলা পেয়ে কথা বারান্দায় দাঁড়িয়ে খুব কাঁদল। আম্মু কথাকে বারান্দায় কাঁদতে দেখে তাকে কোলে তুলে সেখান থেকে সরে গেল। কথারা নতুন বাসায় উঠল। এই বাসাটাও মোহাম্মদপুরেই, তবে একটু দূরে অন্য একটা গলিতে। কথার আম্মু মৌ আরবি শিক্ষিকা আপাকে নিয়ে সেই বাসায় গিয়েছিলেন। প্রতিটা রুমে রুমে দোয়া কালাম পড়ে বাসা দেখে এসেছেন। অবাক করা ঘটনা যেটা ঘটল তা হলো, নতুন বাসায় ঢুকতেই কথা স্পষ্ট স্বরে বলল, আম্মু, এটা কি আমাদের নতুন বাসা? কথার আম্মু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মেয়েকে ধরে হু হু করে ডুকরে কেঁদে উঠল। কথা মাকে জড়িয়ে ধরে জানালার বাইরে দেখা যায় দূরে পুকুর ঘাটের দিকে তাকিয়ে আগের মতোই খিলখিলিয়ে হাসতে লাগলো। এখন প্রশ্ন, তবে কি কথা ওই পুকুরেও কিছু দেখতে পেল? শুনেছি বোবা প্রাণী, বিড়াল, কুকুর, এমনকি শিশুরাও নাকি ভূত প্রেত জিনদের দেখতে পায়। কথার মধ্যেও কি সেই অশরীরী আত্মা দেখবার আলাদা কোনো ক্ষমতা আছে? আর সেই পিয়ারি নানি বা কি করে কয়েক মিনিটের মধ্যে কথাদের বাড়ির সকল খবর পেল? এতকাল কোনো কথা না বলা বাচ্চাটি কিভাবে এত বড় একটা বাক্য দিয়ে কথা শুরু করলো? কথা যদি বাংলা বলতেই পারে, তবে এতদিন কেন বলেনি? এরকম অনেক প্রশ্ন ঘটনাটি শোনার সাথে সাথে মনে আসতেই পারে, তবে সকল প্রশ্নের জবাব বা ঘটনার ব্যাখ্যা পাওয়া যায় না। আসলে জগতের সকল প্রশ্নের উত্তর মেলে না।